ভারত তো বাংলাদেশকে বরাবর সাহায্য করে এসেছে, কারোর মদতে সেই বাংলাদেশ ভারত বিরোধিতার পথে হেঁটে লাভটা কি হবে তাদের? এই যে মৌলবীরা চীনে যাচ্ছেন, কারণ ভারতের সঙ্গে মিত্র দেশ নয় চীন, ভারতের সঙ্গে মিত্রতা চীনের নেই, তারা সেখানে গিয়ে এই যে ভারত বিদ্বেষটা গড়ে তুলছে, এতে আখেরে কি বাংলাদেশের লাভ হবে? ইন্দিরা, বাংলাদেশের মানুষের মধ্যে একটা ধর্মীয় সেন্টিমেন্ট কাজ করে। এই ধর্মের দাওয়াই এটা অন্য কিছু এর মধ্যে আর ঢুকতে দেয় না। ধরুন আপনার 2016 সালের 1 জুলাই ঢাকায় যে অ্যাটাক হয়েছিল, গুলশান অ্যাটাক, আপনার মনে আছে কিনা? একদম একদম, হ্যাঁ। হোলি আর্টিজানের যে হামলা, এই হামলায় যারা সম্পৃক্ত ছিল, যাদেরকে যারা এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছিল, সেই বাচ্চাগুলো স্কুল কলেজ পড়ুয়া, এবং তারা কিন্তু সবাই ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র। তারা মৃত্যুর আগে যে স্টেটমেন্টটি দিয়েছিল যে আমরা এখান থেকে সরাসরি বেহেশতের পথে রওনা হচ্ছি, বাবা মার কাছে দোয়া চেয়েছিল। তো এই ধর্মের দাওয়াই দিয়ে মানুষের মগজ ধুলাই করার পরে আমার কাছে মনে হয় না যে সে আর স্বাভাবিক জ্ঞানে ফিরে সুস্থ থাকে। আমাদের দেশের এই ধর্মীয় গোষ্ঠী যারা দিনের পর দিন মানুষের মগজ ধুলাই করছে, ভারত আমাদের শত্রু দেশ, ভারত আমাদের বন্ধু নয়, তারা ইসলাম বাংলাদেশে কায়েম হোক সেটা তারা চায় না। কিন্তু দেখুন, 1971 সালে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল কেন? কারণ ভারত পাকিস্তান দুটি ধর্মের ভিত্তিতে রাজনৈতিক রাষ্ট্র গঠনের পর বাংলাদেশ অংশটি যে 71 সালে পাকিস্তান থেকে আলাদা হলো, সেটা কিন্তু অনেকটা ধর্মের কারণ ছিল, বাঙালি জাতীয়তাবাদের কারণ ছিল। তো সেই ধর্মীয় আমরা চেয়েছিলাম, বা আমাদের পূর্ব প্রজন্ম যারা মুক্তিযুদ্ধ করেছে, বা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার চিন্তা চেতনা ছিল যে বাঙালিদের একটা আলাদা রাষ্ট্র ব্যবস্থা হবে, সেই দেশটি হবে বাংলাদেশ। উনি মুজিববাদের কথা বলেছিলেন, 4টি নীতির কথা। তো সেই সমাজতন্ত্র, গণতন্ত্র, সেই জায়গা থেকে বাঙালি জাতীয়তাবাদ, সেই জায়গা থেকে কিন্তু আমরা টিকে থাকতে পারিনি। 1975 সালের পরে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে প্রায় 21 বছর ভারত বিরোধী শক্তি বাংলাদেশের সেই মুজিববাদ বিরোধী শক্তি রাষ্ট্রযন্ত্র পরিচালনা করেছে, এবং তাদের টার্গেটই ছিল মানে বাংলাদেশের মানুষের মাঝে, প্রজন্মের মাঝে ঢুকানো যে ভারত আমাদের শত্রু দেশ, বঙ্গবন্ধু ইসলামের শত্রু, তিনি ইসলাম মানেন না, এই দেশটাকে তিনি ভাগ করেছেন ভারতের প্ররোচনায়, যে কারণে তারা এই গোষ্ঠীটাকে একদম ভারত বিরোধী এবং আওয়ামী বিরোধী শক্তি হিসেবে, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি হিসেবে তারা গড়ে তুলেছে। তার ফলাফলই কিন্তু আমরা এখন পেয়েছি। ধরুন 5 আগস্ট শেখ হাসিনার পতন হয়েছে, তারা বলছে যে শেখ হাসিনা স্বৈরার শাসক, শেখ হাসিনা নতুন স্বাধীনতা, লোকজন দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সব ঠিক আছে, কিন্তু বঙ্গবন্ধু তো লুটপাট করেনি, বঙ্গবন্ধু তো তার বাড়ি তো লুটপাট করেনি, তার ভাস্কর্য কেন ভাঙা হলো, তার বাড়িতে কেন আগুন দেওয়া হলো? আঘাতটা তো একদমই সেই মূলে, স্বাধীনতা যুদ্ধে আঘাত। তার মানে এরা স্বাধীনতা যুদ্ধে মানছে না, এরা মহান মুক্তিযুদ্ধকে মানছে না, এবং সে কথা তো ডক্টর ইউনূস নিজেই বলেছেন, আমি কাল বলেছি আপনাকে। কিন্তু এই ইউনূস তার কথা, যেটা আমরা যাকে দেখতে পাই খুব স্বাভাবিকভাবে, যে এই যে একটা মানুষ যিনি নোবেল জয় করেছেন, যিনি বিদেশে গেছেন, সেইখানে তিনি দেশে ফিরে এসে এই ধরনের একটা কর্মকাণ্ড যেখানে দেশে চলছে, দেশটার সংস্কৃতি ভেঙে পড়েছে, শিক্ষা দীক্ষা ভেঙে পড়েছে, এমনকি খুব স্বাভাবিক আমরা যদি বলি সামান্য ক্রিকেট খেলাতে বাংলাদেশ প্রভূত উন্নতি করেছিল, কিন্তু এই ডামাডোলে তো দেশটা একেবারে যেতে বসেছে। যে ইউনূস, তিনি তো একজন শিক্ষিত মানুষ, তিনি নোবেল জয় করেছেন, গোটা বিশ্ব দেখেছেন, তিনি এটা মেনে নিচ্ছেন দিনের পর দিন, তিনি কেন নির্বাচনের পথে হাঁটছেন না? দেখুন, আমি একই প্রশ্নের উত্তর কাল আপনাকে আরেকভাবে ব্যাখ্যা করেছি। বাংলাদেশের স্বাধীনতার যে মূল জায়গা, বাঙালি জাতীয়তাবাদের যে জায়গাটা, সেখান থেকেই আঘাত আনা হয়েছে। বাংলাদেশে এখন নজরুল রবীন্দ্রনাথ বিতর্ক হচ্ছে, যেটা ভারতবর্ষে হয় না। যার যে আসন, তারা কিন্তু বলেছে যে বৈষম্য থাকবে না, যার যে আসন সেখানে তাকে অধিষ্ঠিত করা হবে। রবীন্দ্রনাথ
বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছে, তারা সেটা পরিবর্তনের কথাও বলেছে। তো দেখুন, এই যে জায়গাগুলো, এটা তো একদম স্পষ্ট। আমি ঠিক। একজন যদি স্বাধীন চেতা মানুষ হই, আমার চিন্তা চেতনায় যদি এই বক্তব্যের সমর্থন না থাকে, তাহলে আমি তো এর প্রতিবাদ করব, তাদের সঙ্গে থাকবো না, এটাই সাধারণ। তো ডক্টর ইউনূস আমার কাছে মনে হচ্ছে যে উনি কখনোই চান না যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা, বাঙালির জাতীয়তাবাদের যে চেতনা, বাঙালির যে ইতিহাস ঐতিহ্য, তা থাকুক। উনি চান ইসলামিক সংস্কৃতি যেভাবে অর্থাৎ এখন তারা সেই ডিমান্ড ধর্মীয় করছে। গোঁড়ামির পথে তিনিও হাঁটছেন। এই যে সদল বলে চিকিৎসা করাতে যে বাংলাদেশি মানুষরা প্রত্যেকদিন প্রতিনিয়ত কলকাতায় আসেন, এ রাজ্যে এসে ভিড় জমান, তারা কি এরপর পাকিস্তান বা চীনে যাবেন চিকিৎসা করাতে? এটি একটি মানে খুবই দুঃখজনক ব্যাপার। ধরুন, আমি ব্যক্তিগতভাবে আহ, জানি, কারণ আমি বা আমার পরিবার যেহেতু প্রো ইন্ডিয়ান বা ভারতবর্ষের প্রতি আমরা কৃতজ্ঞতা বোধটা লালন করি, যে ভারতবর্ষ না হলে আমাদের মুক্তিযুদ্ধ হতো না, স্বাধীনতা পেতাম না। সেই জায়গা থেকে আমরা আমরা যারা করি, স্বাভাবিক কারণেই ভারতের সঙ্গে আমাদের একটা কমিউনিকেশন আছে। তো আমার তো প্রতি মাসে অন্তত 10-15 জন মানুষের জন্য আহ সুপারিশ করতে হয়, যে তাদের ভিসার জন্য, বিশেষ করে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যে চিকিৎসা ব্যবস্থা বাংলাদেশে নেই। এই যে দুঃসময়, এই যে খারাপ সময়, এখনো কিন্তু ভারত কোনো রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক দল, বিএনপি, জামাত, আওয়ামী লীগ বা হেফাজত দেখে কোনো রুগীকে ভিসা দিচ্ছে না। ট্রিটমেন্টের জন্য যে মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে, যারা অসুস্থ তাদের জন্যই দেওয়া হচ্ছে। তো চীনে তো যাওয়ার প্রশ্নই আসে না। আর পাকিস্তানের তো নিজের অবস্থা আমরা জানি, যারা নিজেরাই চলতে পারছেন না। শুধু এই নয়, চিকিৎসার ব্যাপার নয়, খাদ্যদ্রব্যের কথা বলুন, বাংলাদেশের কি অবস্থা। বাংলাদেশে যদি 1 সপ্তাহ ভারত খাদ্য রপ্তানি বন্ধ করে, তাহলে এখনো কিন্তু বাংলাদেশের ভারত রপ্তানি বন্ধ করেনি। ভারত কিন্তু এখনো পর্যন্ত রপ্তানি বাণিজ্য আমি জারি রেখেছে। সেটাই বলছি, যে ভারত যদি বন্ধ করে, এখনো যেহেতু করেনি, করবে কেন? কারণ সেখানে তো সবাই ইন্ডিয়ান না, আমরা সেটা চাইও না বন্ধ হোক। আমরা চাই বাংলাদেশের মানুষ বুঝতে শিখুক ভারত তাদের কতটা বন্ধু। যদিও স্বাধীনতার, আমি বলবো, এই 52-53 বছরে সেই বোধটা বাংলাদেশের মানুষের মাঝে এখনো তৈরি হয়নি। বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পায় তখনই ইন্ডিয়াতে একটা ঢিল মারার চেষ্টা করে। এবং দেখুন, আজকের প্রেক্ষাপটটাই দেখুন, ইস্যু তো ইন্টারনাল একটি রাজনৈতিক ইস্যু। ভারত কিন্তু জুলাই আন্দোলনের পর থেকে আগস্ট, সেপ্টেম্বর, প্রত্যেকটা সময় বলে এসছে যে দেখো, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে আমাদের কোনো কথা নেই, আমরা কিছু বলতে চাইছি না। কিন্তু সেখানে সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে আমাদের বক্তব্য আছে। তো সেই ব্যাপারে সেখানে